নমস্কার, আমি অনিরুদ্ধ আর আমার সঙ্গে রয়েছে চিনজিৎ। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ হরেক রকম গল্পতে থাকছে অনিন্দিতা নাথ রচিত মরা জ্যোৎস্না। নিথর শান্ত জলরাশি কালো চাদর মুড়ি দিয়ে স্থির হয়ে অপেক্ষা করছে কারোর জন্য। ধীরে ধীরে বাতাস বইছে। ঘাড় ঘুরিয়ে চারিদিকে তাকালো মেয়েটা। মেয়েটার মুখ, হাত, পা দড়ি দিয়ে বাঁধা, সারা শরীরে আঘাতের চিহ্ন। গলায় একটা লম্বা দড়ি, দড়ির অন্য প্রান্তে ভারী পাথরে বাঁধা। আকাশের দিকে তাকায় মেয়েটা। আকাশের গায়ের চাঁদের যেটুকু আলো আছে, সেই আলোটুকু আকাশ নিজের কাছে আগলে রেখেছে। প্রকৃতির উপর সে যেন রুষ্ট। এই নদীতে যে নৌকাগুলো রোজ মাছ ধরতে বেরোয়, সেগুলো যেন কোনো একটা অজানা কারণে আজ অনুপস্থিত। আশেপাশের বাতাস একেবারে স্তব্ধ। দূরে দাঁড়িয়ে থাকা ঝাঁকড়া গাছের পেছন থেকে দুটো জলজলে চোখ এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। হয়তো এক্ষুনি ঝাঁপিয়ে পড়তো, কিন্তু মাঝখানে বয়ে চলা নদীটার জন্যই আজ তার গতি রুদ্ধ। জলের ভেতরে কি যেন নিঃশব্দে সাঁতার কেটে চলে গেল। জলটা সামান্য কেঁপে উঠল। মেয়েটার চোখটা এখন জলে ভরা, যেন নদী নিজের গতিপথ পরিবর্তন করে মেয়েটার চোখে এসে উঠেছে। উল্টো দিকে জঙ্গলে আবার চোখ পড়ল। মনে হলো দুটো জ্বলন্ত চিতা যেন এখনো ওই জঙ্গলের মধ্যেই জ্বলছে। চাঁদের মুখে মেঘের ঘুমটা নাকি লজ্জায় নিজের মুখ ঢেকে নিয়েছে। কানের মধ্যে কাঠ ফাটা চড়বড় শব্দ আর নাকে পোড়া চামড়ার গন্ধ ভেসে এলো। দূরের জঙ্গলের ভেতর থেকে একটা রাত চড়া পাখি ক্যাঁ ক্যাঁ শব্দ করে উড়ে গেল। শরীরটা এখনো যন্ত্রণায় ভেঙে আসছে। এখন চাই অনন্ত বিশ্রাম। আবার কি যেন খুব দ্রুত গতিতে জলের এদিক থেকে ওদিক সাঁতরে চলে গেল। পেছন থেকে একজন বলে উঠল, কুমিরগুলো একেবারে খেপে উঠেছে। দাঁড়া দাঁড়া, তোদের ডিনার এক্ষুনি পাঠাচ্ছি। পেছনের বলিষ্ঠ হাত মেয়েটার শরীরটাকে জলের উপর চেপে ধরল। জলের মধ্যে নিজের ছায়াটা দেখতে পেল মেয়েটা। চাঁদের উপর থেকে মেঘ সরে গিয়ে একটা মরা জ্যোৎস্নার আলো নদীর জলে পড়েছে। আর ঠিক তখনই মনে হলো জলের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এসে মেয়েটার শরীরটাকে আলতো করে জলের মধ্যে টেনে নিল। ধূপ করে পড়ে গেল মেয়েটার শরীরটা। মৃদু কম্পন ছড়িয়ে পড়ল নদী জুড়ে। তারপর কয়েকটা বুদবুদ। বাঁধা শরীর ছটফট করতেও পারল না। বড় পাথরটা ঝুপ করে জলে ফেলে দিতেই মেয়েটার শরীর জলের গভীরে ডুবে যায়। নদীর ধারে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করল। স্যার, কাজ হয়ে গেছে। টাকাটা আচ্ছা 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 স্যার, আচ্ছা আচ্ছা। লোকগুলো ছুটে বেরিয়ে গেল নদীর পাশ থেকে। চোখ বন্ধ করার আগে জলের ভেতর থেকে আকাশের দিকে তাকায় মেয়েটা। চাঁদটা যেন ঝুঁকে ওকেই দেখছিল। মেয়েটার চোখের জলে নদীর জল কি বাড়ল নাকি জোয়ার এসেছে, কে জানে। নদীর বুকে একটা ছোট্ট হলদে আলো অনেকক্ষণ ধরে স্থির হয়ে রয়েছে। আলোটা দেখে প্রথমে একটু ভয় লাগলেও ধীরে ধীরে নদীর কাছে আসার পরই ওরা বুঝতে পারল ওটা কোনো নৌকার মধ্যে ঝুলতে থাকা হ্যারিকেনের আলো। পলি পড়ে জায়গাটা মাঠের সঙ্গে এমনভাবে যুক্ত হয়েছে যে নদীর প্রায় অনেকটা অংশ ওখানে সরু। সেখানে দাঁড়িয়ে গলা তুলে প্রলয় মাঝির উদ্দেশ্যে বলল, ও মাঝি ভাই, এদিকে এসো। উপাস থেকে কোনো শব্দ এলো না। শুভেন্দু বলল, শুনতে পাইনি মনে হয়। মুখের কাছে দুটো হাত জড়ো করে আবার চিৎকার করে উঠল প্রণয়, মাঝি ভাই, একবার এদিকে এসো। তন্ময়ের চোখ বারবার করে আকাশের দিকে চলে যাচ্ছে। শুভেন্দু দু কাঁধে ব্যাগ সামলাতেই ব্যস্ত। মেয়েটা আবার একটু অধৈর্য হয়ে পড়েছে। অন্ধকারে এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। শুভেন্দু একটু বিরক্ত হয়ে বলল,
তোর যত হাবিজাবি শখ। কোন সিনেমায় দেখলি নদীর বুকে জ্যোৎস্নায় মদ খাচ্ছে আর বাবুর শখ হলো? কেন রে, হোটেলে বসে মদ খেলে নেশা হতো না? আরে ভাই, এই জ্যোৎস্নার আলোয় যে ফিলটা আসবে না, সেটা এখন তোরা কল্পনা করতে পারছিস না রে। শুভেন্দু একটা বিশেষ শব্দ বিড়বিড় করে বলল। শালা নবাব বাদশাহ এসেছেন। তন্ময় একভাবে আকাশের দিকে তাকিয়েছিল। আজকের চাঁদ যেন কাঁসার থালার মতো আকাশের গায়ে লেগে রয়েছে। ক্যামেরায় কয়েকটা ছবি তুলে নিল। এপারে আর কোনো মাঝি নেই? প্রলয়ের পেছন থেকে শুভেন্দু বলল। প্রলয় বলল, এদিকে লোকজন তো বেশ কম। আরে দেখলি না, ওই ঘাটে বললো বন্যায় গ্রামটা ডুবে গেছে। দিনে বা রাতে এদিকে বিশেষ কেউ আসে না। তন্ময় পাশ থেকে বলল, ওই ঘাটে একজন মাঝি বলল, এদিকে নদী খুব সুবিধার নয়। নদীতে মাঝে মাঝে লাশ ভেসে ওঠে। মরা জ্যোৎস্নার আলোতে সেই লাশগুলোর চেহারা পরিবর্তন হয়ে আমাদের প্রিয়জনের চেহারা নিয়ে নেয়। একবার সেই লাশের চোখে চোখ পড়লে আর ফেরা যায় না। এই, তুই ক বোতল টেনে এসেছিস? প্রলয় প্রশ্ন করল। তন্ময় একটু মিইয়ে যায়। মেয়েটা ওদের কথাবার্তা চুপচাপ শুনছিল। শুভেন্দু বলল, আমার মনে হয় ওই মাঝি কানে কম শোনে। ঠিক বলেছিস, ও হয়তো শুনতেই পায়নি। এই, ফ্ল্যাশ লাইটটা অন কর। ওরা সবাই মোবাইল বের করে ফ্ল্যাশ লাইটটা অন করে মাঝি নৌকার দিকে বারবার করে দেখাতে লাগলো। সবাই মিলে একসাথে চিৎকার করছে, মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই। বুড়ো রহমানের চোখ লেগে এসেছিল। চিৎকার শুনে কেঁপে উঠে তাকিয়ে দেখল ওই পারে কারা যেন আলো জেলে কিছু বলছে। ভাটার টান, তাই নৌকা বয়ে চলে যাওয়ার ভয় নেই। তাড়াতাড়ি লগি ঠেলে পাড়ের দিকে চলে আসে রহমান। মিটমিটে হলদে আলোটা পাড়ের দিকে আসতেই প্রলয় বলল, মাঝি ভাই, একটু নৌকা করে হাওরের দিকে নিয়ে যেতে হবে। রহমান ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে। শুভেন্দু কানের কাছে মুখ নিয়ে এসে বলে, কানে কম শোনে, একটু জোরে বল। হাওরের দিকে যাব, নিয়ে যেতে পারবে? এই রাতে হাওরে যাবেন কিসের জন্য? শুভেন্দু পাশ থেকে বলল, ফুর্তি করব। মেয়েটা শুভেন্দুর কথা শুনে নড়ে চড়ে উঠল। হ্যাঁ। রহমান আবার প্রশ্ন করল। প্রলয় শুভেন্দুর হাত চেপে ধরে ক্যামেরা দেখিয়ে বলল, আরে জল জঙ্গলের ছবি তুলতে যাব, তোমার চিন্তা নেই, মোটা টাকা দেব। রহমান আকাশের দিকে একবার তাকায়, তারপর দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, ওইদিকে রাতে গেলে আর রক্ষা নাই। এমনিতেই ওদিকে দিনের বেলায় কেউ আসে না। তন্ময় পিছন থেকে প্রশ্ন করল, তাহলে তুমি এখানে কি করছো? বড় নদীতে মাছ ধরলে পুলিশে ধরবে, কাগজ করানো নেই তো, তাই এইখানে এসে মাছ ধরছি। প্রলয় ঝুঁকে পড়ে বলল, চাচা, আমাদের ওইখানে নিয়ে চলো, অনেক টাকা দেব। 1 মাস লুকিয়ে মাছ না ধরলেও চলবে। ঝাঁকামুটির হাওর কোনো সাধারণ জায়গা নয় বাবুরা। রাতের বেলা মরা ভেসে উঠে মানুষ টেনে নিয়ে যায়। এই তো কিছুদিন আগে 2 ছেলে কোনো অপকর্ম করতে এসেছিল। পরদিন সকালে ওই হাওরের পাশে লাশ পড়েছিল। ধড় থেকে মুন্ডু আলাদা হয়েছিল, শরীরটা পাক মাটিতে অর্ধেক ডুবেছিল। প্রলয়, জিদ করিস না, আমার ভালো লাগছে না, চল ফিরে যাই। রহমান তখনও বিড়বিড় করে বলে চলেছে, না 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 না, রাতের বেলা ওইদিকে কেউ যায় না, রাতের বেলা ওইদিকে কেউ যায় না। তোমরা এদিককার লোক নও বলেই এই দুঃসাহস দেখাতে পারছো। হাওরের পাশে ছিল ঝাঁকামুটি গ্রাম, বিশাল বন্যা এলো, পুরো গ্রাম রাতারাতি জলে ডুবে গেল। কত লোক মরেছে কোনো হিসাব নেই। সেই সব লাশ নদীতে ডুবে গেছে। সেই পচা লাশের গন্ধ এখন ওদিকের বাতাসে মিশে আসে।
নদীর মাছগুলো থেকে থেকে জলের উপর মরে ভেসে ওঠে। ওই হাওরের জল, বাতাস সব বিষাক্ত হয়ে গেছে। রহমানের কথাগুলো শুনে ওদের সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। রহমান বগি ঠেলে আবার নৌকা এগিয়ে নিয়ে যায় মাঝ নদীতে। প্রলয় একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এখন নৌকা আর মাঝি না পেলে এত আয়োজন সব নষ্ট। মাঝখান থেকে এতগুলো টাকা। পেছনে মেয়েটা এবার মাটির উপর বসে পড়ে। শুভেন্দু বলল, এই জন্য বলছিলাম হোটেলে থাকি। কিন্তু এই ফিল্ডটাই তো আসতো না। আরে আশেপাশে ঘন জঙ্গল আর চাঁদের আলো যে অনুভূতি হবে সেটা কোথায় পাবি? প্রলয় কথা শেষ করে হাত দিয়ে একটা বিশ্রী ইঙ্গিত করল। ওরা দেখল রহমানের নৌকো আবার নদীর ওই পারে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ওরা বোকার মতো দাঁড়িয়ে থাকে। কতক্ষণ কেটে গেছে কে জানে। কানের কাছে মশারা কখন থেকে কোরাস গেয়ে চলেছে। শুভেন্দু ভারী ব্যাগ দুটো কাঁধের থেকে একটু শুকনো জায়গায় দেখে নামিয়ে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসল। আর ঠিক তখনই ওর ঘাড়ের উপর কি যেন ঝপাত করে লাফিয়ে ছিটকে মাটিতে পড়ে দ্রুত গতিতে জলে নেমে গেল। একটু পরে বুঝল ওটা কোনো সরীসৃপ প্রাণী। তন্ময় প্রশ্ন করল, তুই ঠিক আছিস? শুভেন্দু বুকে হাত দিয়ে বলল, হেব্বি ভয় পেয়ে গিয়েছিলাম রে। প্রলয় একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, মনে হয় অন্ধকারে সাপের উপর বসে পড়েছিলিস। শুভেন্দু জলের বোতল থেকে জল পান করে বলল, সাপ গাছে ওঠে নাকি? ঠিক কে জানে। গাছে মাচায় নিশ্চয়ই ওঠে, না হলে পায়ের উপর থেকে কিভাবে পড়ল? বাবুরা, নৌকায় করে ঘুরতে যাবেন নাকি? ওদের কথাবার্তার মাঝখানে একজন লোক নিঃশব্দে ওদের পেছনে এসে দাঁড়িয়েছিল। অন্ধকারে গা মিশিয়ে লোকটা একেবারে মেয়েটার গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর কথা শুনে কেঁপে উঠল বাকিরা। ঘেমো গন্ধ না দেশি মদের গন্ধ বোঝা গেল না। প্রলয় নিজেকে সামলে রাগত কণ্ঠে প্রশ্ন করল, এই, তুমি কে? আমি আব্দুল মাঝি। আপনারা নৌকা নিয়ে হাওরে যাবেন শুনলাম। ওরা পরস্পরের মুখের দিকে তাকায়। তুমি কিভাবে জানলে? কোথায় ছিলে এতক্ষণ? এখানেই ছিলাম বাবু। রহমানের নৌকাকে ডাকাডাকি করছিলেন শুনলাম, তাই তো এলাম। ওদিকে যাবে তোমার ভয় লাগে না? ওই মাঝি তো রাজি হলো না। এইদিকে কেউ যায় না, এ কথা সত্য। তবে আমার কোনো ভয় ডর নাই। তন্ময় প্রলয়ের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, এই মালটা ভূত নয় তো? আব্দুল যেন কানে একটু বেশি শোনে। মুখের কাছে হাতটা নিয়ে এসে বলল, দেখেন তো দাদা বাবু, ভূতের হাত কি এমন হয়? শীর্ণ কঙ্কাল সার হাতটা মুখের সামনে দেখে তন্ময় বিরক্ত হয়ে যায়। আর কোনো কথা বলল না। আব্দুল জলে নেবে ঝাঁকড়া গাছটার দিক থেকে একটা নৌকা নিয়ে এলো। ব্যাগগুলো নৌকার মধ্যে রেখে ওরা নৌকায় উঠে বসল। মেয়েটা সবার শেষে উঠে নৌকার একদম শেষে গিয়ে বসল। মরা জ্যোৎস্নার আলোয় নদীটাকে অপার্থিব দেখাচ্ছিল। ভাটার টান এখন একটু কম হয়েছে। নদীতে আবার জলের প্রবাহ স্বাভাবিক হয়েছে। বগি ঠেলে আব্দুল নৌকা নিয়ে এগিয়ে চলে। মেঘের আড়াল থেকে চাঁদ অনেকক্ষণ বেরিয়ে এসেছে। তন্ময় প্রশ্ন করল, হাওর কত দূর? আব্দুল একবার আকাশের দিকে তাকিয়ে সেই কথার উত্তর না দিয়ে বলল, তোমরা হাওরের কথা জানলে কিভাবে? লোকজন তো এদিকে সহসা আসে না। আমাদের এক বন্ধু কিছুদিন আগে ঘুরতে এসেছিল, সেই বলল জ্যোৎস্না রাতে নৌকায় জায়গাটা অসাধারণ লাগে। প্রলয়ের কথা যেন আব্দুলের ঠিক বিশ্বাস হয় না। মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বের করে বলল, হ্যাঁ, কিছুদিন থেকে অসামাজিক কার্যকলাপ খুব বেড়েছে। এই তো সেদিন দুটো ছেলের
লাশ পাওয়া গিয়েছিল। শুভেন্দু এতক্ষণ চুপ করেছিল। একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, চাচা, এসব কথা বাদ দাও, আর ভালো লাগছে না। আসলে আমরা এরকমই, যে জিনিস যত নিষিদ্ধ সেই জিনিসের ওপর তত টান। দিনের বেলা এই এরিয়ায় আমাদের পুলিশ ঢুকতেই দেয়নি, তাই বাধ্য হয়ে ওই রাতের বেলা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। আব্দুল দেখল ওদের কথার মাঝে ব্যাগ থেকে গ্লাস বের করে তাতে মদ ঢালছে। প্রলয় একটা গ্লাস তুলে নিয়ে কড়া পানীয় গলায় ঢেলে মুখটা বিকৃত করে বলল, শালা প্রলয় সেনকে আটকাবে? কার বুকের পাটা এত জোর আছে বে? থাক, এবার জলের তলায় শুয়ে থাক। সত্যি লক্ষ্মী এসেছেন, নিজে তো গেলি সাথে। প্রলয়, কি হচ্ছেটা কি? শুভেন্দু বেশ জোরে চিৎকার করে উঠল। প্রলয়ের সেদিকে হুঁশ নেই। মদের বোতলে পানীয় তলানিতে ঠেকেছে, প্রায় সবাই ঢুলছে। তন্ময়ের একটু কম নেশা হয়েছে, সে এখনো সোজা হয়ে বসে আছে। আব্দুলের নৌকার দাঁড় ঝপাত ঝপাত শব্দ করে এগিয়ে চলেছে। তন্ময় জড়ানো গলায় প্রশ্ন করল, চাচা, এখান থেকে হাওড় কত দূর? দূর বেশি না, কিন্তু জলের তো টান নাই, যেতে সময় লাগবে। তারপরে অন্ধকার কোণ থেকে বলল, জলে কেউ হাত দিও না। তন্ময় হাত তুলে নেয়। কুমির আছে নাকি? শুধু কি কুমির, আরো কত কি আছে। তন্ময় তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, আরো কত কি মানে? কত লোক বন্যার জলে ডুবে গেছে, কত লোকের শরীর এই জলের মধ্যে রয়েছে, তারা সবাই মরেছে নাকি? তন্ময়ের সারা শরীর ভারী হয়ে আসে। রাতের বেলা কি বলছে মাঝি? মানে কি বলছো পরিষ্কার করে বলো। লোকেরা বুঝতে পারে না, তাই এইখানে রাতের বেলা হাওরে আসে। আগেও তো কিছু লোক এসেছিল, আর ফিরতে পারেনি, এনে নিয়ে গেছে। 3 দিনের পর নৌকার মাঝি পাগলের মতো সাঁতরে সাঁতরে পাড়ে এসে উঠেছিল। আর যারা গিয়েছিল তারা নদীর তলায় ঘুমিয়ে আসে। হাওর কোনো সাধারণ জায়গা নয় গো বাবু, যাদের কেউ নেই তাদের মায়ের মতো বুকে করে আগলে রাখে। তবে ভুক বড় মারাত্মক, দেহ নাই, এসব বোধ থাকে না, পেটে জ্বালা ধরলে উপরে উঠে আসে। তন্ময়ের সারা শরীরে কাঁটা দিয়ে যায়। মনে মনে ভাবে লোকটা নির্ঘাত পাগল, আর নয় দেশি মদের নেশা করে রেখেছে, নইলে এইসব কথা কেউ বলে? শক্ত হাতে বৈঠা ধরে বসে আছে আব্দুল। জলে ছপ ছপ শব্দ তুলে নৌকায় এগিয়ে চলেছে। নৌকার খোলে টিমটিমে হ্যারিকেনের আলো থেকে থেকে দুলে দুলে উঠছে। প্রলয় আর শুভেন্দু বেহুশ হয়ে পড়ে আছে। তন্ময়ের শরীর ভারী হয়ে আসায় নৌকার খোলে শুয়ে পড়ল। মেয়েটা এবার আব্দুলের দিকে এগিয়ে আসে। মরা চাঁদের আলোয় আব্দুল একবার দেখল মেয়েটাকে। কিছু বলবা দিদিমণি? মেয়েটা মাথা নাড়ল, কিন্তু কিচ্ছু বলল না। মাঘ মাসের একটা ঠান্ডা রাত, আশেপাশে গাছগুলো ঝুঁকে আছে জলের উপর। ছোট নৌকা বয়ে চলেছে নদীর বুক চিরে। চারিদিকে হিম কুয়াশার ফ্যাকাশে আলো ছড়িয়ে রয়েছে। নদীটা সামনে গিয়ে অনেকটা সরু হয়ে গেছে। আব্দুল বলল, হাওর এসে গেছে বাবুরা। প্রলয় শুভেন্দুর কানের কাছে মুখ নিয়ে এসে জড়ানো কণ্ঠে বলল, এই
হাওড় এসে গেছে। লাল চোখ অল্প একটু খুলে আবার নেতিয়ে পড়ল। আব্দুল নৌকাটা থামিয়ে দিয়েছে। তন্ময় প্রশ্ন করল, নৌকা থামিয়ে দিলে কেন? বাঁদিকে দেখেন, বাঁদিকে, ওই দিকে দক্ষিণ রায় দাঁড়িয়ে আছে। কোনো মতে উঠে বলল, কোন রায়? এখানে রাত্রিবেলা কে দাঁড়িয়ে আছে? নেশার ঘোর অল্প অল্প কেটেছে ওদের। সবার নজর ঘুরে যায় ডান দিকের জঙ্গলের দিকে। চাঁদের মুখ থেকে তখন মেঘের ঘুমটা সরে গেছে। সেই মায়াবী আলোয় ওরা দেখল কালো হলুদ ডোরা কাটা একটা বড় বাঘ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। প্রলয় ভয়ে ভয়ে বলল, এই জলে লাফিয়ে পড়লে তো বহুত চাপ আছে রে। আব্দুল বৈঠাটা দুহাতে শক্ত করে চেপে ধরে বলল, কোনো ভরসা নেই, জলে লাফিয়ে পড়তেও পারে। আপনারা একেবারে স্থির হয়ে থাকেন, যাতে ওর নজরেই না আসেন। বাঘটা বেশ অনেকক্ষণ ওই নদীর উপর তাকিয়ে তারপর ধীর পায়ে ফিরে গেল জঙ্গলের মধ্যে। যেতে যেতে একটা বিকট শব্দের গর্জন করে উঠল। সাথে সাথে পেছনের জঙ্গল থেকে আরো অনেক পশু পাখির সম্মিলিত চিৎকারের শব্দ ভেসে এলো। বাঘটা চলে যেতে ওদের সবার গা দিয়ে যেন জ্বর নামল। তন্ময় বলল, এই তো হাওড়ের মুখে এসে গেছি। সামনের দিকে ওরা তাকিয়ে দেখে নদীটা একদম সরু হয়ে গেছে। আশেপাশের গাছগুলো একটা গুহার মতো একে অপরকে দুপাশ থেকে জড়িয়ে রেখেছে। নৌকাটা ধীরে ধীরে ওই সরু বাঁকের মধ্যে প্রবেশ করল। গাছের ডালগুলো এত নিচু যে মাথা ছুঁয়ে যাচ্ছে। হ্যারিকেনের আলোটা কেঁপে কেঁপে উঠছে। হালকা হালকা বাতাস বইছে। প্রলয়ের চোখে ভেসে ওঠে কয়েক মাস আগের একটা ঘটনা। প্রলয়, শুভেন্দু আর তন্ময় তিনজন একটা অ্যাড এজেন্সি চালায়। সেদিন অফিসে ইন্টারভিউ ছিল। বন্ধ কেবিনে একের পর এক ইন্টারভিউ চলছিল। কাঁচের দরজা ঠেলে একটি মেয়ে ভেতরে ঢুকে আসে। প্রলয় তখনই মেয়েটার সরু ছিপছিপে গড়ন, উন্নত বুক আর শরীরের নানা ভাঁজের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। মেয়েটির নাম সুস্মিতা। ওর শরীরের টাইট কুর্তিটা শরীরের নানা অঙ্গকে একেবারে স্পষ্ট করে তুলেছিল। প্রথম দেখাতেই প্রলয়ের চোখ আটকে যায়। তন্ময় সুস্মিতাকে একের পর এক প্রশ্ন করে চলে। প্রশ্নগুলোতে মেয়েটা কি উত্তর দিয়েছিল সেটা প্রলয়ের কান অবধি পর্যন্ত পৌঁছায়নি। এক দৃষ্টে উদ্ভিন্ন যৌবনা মেয়েটার দিকে তাকিয়েছিল প্রলয়। শুভেন্দু মাঝখানে ঠেলা মেরে বলেছিল, কি দেখছিস রে? উফ, চাবুক শরীর দেখেছি, একে আমার চাই। বিহেভ প্রলয়, প্রফেশনাল সময় এসব কি? মেয়েটাও বোধহয় একটু অস্বস্তিতে পড়ে গিয়েছিল। প্রলয়ের যখন প্রশ্ন করার সময় এলো, কিছু প্রশ্ন না করে মেয়েটাকে ফট করে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে জয়েন করতে পারবে? অবাক হয়ে টানা টানা চোখ দুটো তুলে প্রলয়ের দিকে তাকিয়ে থাকে সে। শুভেন্দু আর তন্ময় দুজনেই অবাক হয়ে গেছে। এখনও আরও 4-5 জন বাইরে অপেক্ষা করছে। তাদের ইন্টারভিউ হওয়ার আগেই প্রলয় ওকে জব অফার করছে দেখে শুভেন্দু পাশ থেকে বলল, কি বলছিস? এখনো তো সবার ইন্টারভিউ। চুপ কর। আবার সুস্মিতাকে প্রশ্ন করল, তুমি কবে থেকে জয়েন করতে পারবে বললে না তো? সুস্মিতার চোখে যেন অবিশ্বাসের ভাব। চোখের সামনে ফুটে উঠছে বিছানায় পড়ে থাকা মায়ের শীর্ণ দেহটা। চোখে এক রাস আশা। ওষুধের খালি বোতলগুলোর বদলে ভরা ওষুধ। মায়ের সুস্থ শরীর, দুবেলা পেট ভরে খাওয়া। মাথা নেড়ে মোহগ্রস্তের মতো বলল, হ্যাঁ, কালকেই জয়েন করতে পারবো স্যার। বেশ, তুমি চলে এসো কালকে। কালকে থেকেই তোমার জয়েনিং। সুস্মিতা বাইরে যাবে তখন প্রলয় পেছন থেকে বলল, বাট বাইরে কাউকে এখন কিচ্ছু বলার দরকার নেই। সোজা HR পল্লবী ম্যাডামকে গিয়ে বলো তোমাকে অফার লেটার দিয়ে দেবে। মেয়েটা থ্যাংক ইউ বলতে বলতে বেরিয়ে গেল। কেবিন থেকে সুস্মিতা বেরিয়ে যেতেই তন্ময় আর শুভেন্দু ঝাঁপিয়ে পড়ে। কি ব্যাপার প্রলয়? বাকি লোকেদের সঙ্গে তো কথাই বলা হলো না। তুই আগেই জয়েন করিয়ে নিলি। তোর ব্যাপারটা কি বলতো? প্রলয় রিভলভিং চেয়ারে শরীরটাকে এক পাক ঘুরিয়ে নিয়ে বলল, আর ইন্টার্ন তো শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে।
শুভেন্দু পাশ থেকে একটা মিচকি হাসি দিয়ে বলল, শুধুই কি ইন্টার্ন, নাকি ভেতরে ভেতরে আরও কোনো ব্যাপার আছে? আমার তো মনে হয় ফেঁসে গেছে। তাহলে এ আমাদের হবু বৌদি নাকি? এক বাগানে বেশি দিন যেতে নেই, পুরনো হয়ে যায়। তাই মাঝে মাঝে একটু এ বাগান ও বাগান ঘুরে আসি। ওরা সবাই হাসিতে ফেটে পড়ে। সুস্মিতা জানতেও পারল না বন্ধ কাঁচের আড়ালে কোন নিয়তি লেখা হচ্ছে। সুস্মিতা জয়েন করার পর থেকেই তার বসার জায়গা প্রলয়ের চেম্বারের মধ্যে। ইন্টার্ন হয়ে জয়েন করলেও সে এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সময় অসময়ে তার শরীরের বিভিন্ন অঙ্গকে ছুঁয়ে ফেলেই প্রলয় যেন ভীষণ শান্তি পায়। সুস্মিতার ভীষণ অস্বস্তি হয়। বাধা দিতে চাইলে প্রলয় বলে, অনেক দূর এগোতে হবে সুস্মিতা। আমাকে সাপোর্ট করলে 1 বছরের মধ্যে তোমায় পার্মানেন্ট করে দেব। তখন আর পেছনে ফিরে তাকাতে হবে না। মায়ের শীর্ণ শরীরটা আর ভাঙাচোরা বাড়ির বিভিন্ন আনাচে কানাচের অবস্থা সুস্মিতাকে দাঁতে দাঁত চেপে সব সহ্য করতে বাধ্য করেছিল। সেদিন বেলা 3টে, 3:30 নাগাদ ক্যান্টিনে মাথা নিচু করে বসেছিল সুস্মিতা। পল্লবীর লাঞ্চ শেষ করে ওকে প্রশ্ন করল, কিরে, আজকে খাবার খেলি না? চোখ তুলে তাকায় সুস্মিতা। ওর চোখ দুটো জলে ভেসে যাচ্ছে। কি হয়েছে তোর? সুস্মিতা কোনো কথা বলতে পারল না। ঠোঁট দুটো অনবরত কেঁপে যাচ্ছে। পল্লবী ওকে হাত ধরে টেনে তোলে। চল, বাইরে চল। তোকে নিয়ে অনেক কিছু কানে আসে, কিন্তু তোকে কোনোদিন জিজ্ঞেস করার সাহস পাইনি। লিফট দিয়ে নিচে নেমে যাওয়ার সময় তন্ময়ের চোখে পড়ল। লাঞ্চ টাইম তো শেষ, তোমরা কোথায় যাচ্ছ? সুস্মিতার মাথা নিচু, কিন্তু ওর চোখ দুটো দেখে তন্ময়ের একটু সন্দেহ হয়। ও এগিয়ে এসে বলল, তোমার চোখ দুটো এরকম দেখাচ্ছে কেন? সুস্মিতা উত্তর দিতে পারল না। কোনো মতে নিজের অসহায় অবস্থা লুকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। পল্লবী পাশ থেকে বলল, সেরকম কিছু না স্যার, ওর শরীরটা একটু খারাপ, তাই জন্যই একটু বাইরে নিয়ে যাচ্ছি। একটু ফ্রেশ এয়ার পেলে ভালো লাগবে। তন্ময় সন্দিহান দৃষ্টি দিয়ে বলল, সেরকম কিছু হলে জানিও। পল্লবী দেঁতো হাসি দিয়ে বলল, অবশ্যই। লিফটের দরজাটা বন্ধ করতেই পল্লবীকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠল সুস্মিতা। এই, কি হয়েছে খুলে বল। চায়ের দোকানে একটা মাটির ভাঁড় ওর দিকে এগিয়ে দিয়ে পল্লবী প্রশ্ন করল। সুস্মিতার কথা বলতে কষ্ট হচ্ছে। কোনো মতে কান্না সামলে বলে, প্রলয় স্যার বলেছেন আজ রাতে ওর সাথে একটা জায়গায় যেতে হবে। আমি জানি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে অফিস সংক্রান্ত কোনো কাজ নেই। পল্লবীর মুখ গম্ভীর। সুস্মিতা বলল, আমি আর পারছি না দিদি, আর পারছি না। আমাকে এই পাক চক্রের হাত থেকে বাঁচাও। পল্লবী চায়ের ভাঁড় ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে দিয়ে বলল, ইন্টারভিউর সময় মাঝপথে যখন তোকে সিলেক্ট করেছিল, তখনই আমি বুঝেছিলাম স্যারের নজর পড়েছে তোর উপর। তুই বুঝতে পারিসনি? আমি বুঝতে পারলেও আমার কোনো উপায় ছিল না। আর কত ইন্টারভিউ দিয়ে ঘুরে বেড়াবো। এদিকে মায়ের শরীর খারাপ, টিউশনির সামান্য কটা পয়সায় আমি আর পেরে উঠছিলাম না দিদি। সেই সুযোগটাই জানোয়ারটা নিয়েছে। কোথাও যাওয়ার জন্য বলেছে? সুস্মিতা একটা কার্ড এগিয়ে দেয় পল্লবীর দিকে। এটা তো একটা হোটেল, তুই জিজ্ঞেস করিসনি? বললো বিদেশের ক্লায়েন্টের মিটিং আছে। বলুক, তুই একদম যাবি না। কিন্তু অফিস থেকে তো ডাইরেক্ট বেরিয়ে যাব বলেছে। তুই কোনো বাহানা দিয়ে বেরিয়ে যা। বল মায়ের শরীর খারাপ। কথার মাঝখানে পল্লবীর ফোনটা বেজে উঠল। দেখল প্রলয় ফোন করছে। পল্লবী, একটু কেবিনে এসো, কথা আছে। পল্লবী ওকে স্যার বলে ফোনটা রেখে দিল। সে বুঝতে পারে সুস্মিতাকে নিয়ে বাইরে যাওয়ার ঘটনাটা তন্ময় হয়তো বলে দিয়েছে। কেবিনে ঢুকতেই
দেখল প্রলয় গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। কতগুলো ফাইল এগিয়ে দিয়ে বলল, অফিস আওয়ার্সে গল্পটা না করলেই নয় পল্লবী, এই কাজগুলো তো কবে থেকে পেন্ডিং রয়েছে। পল্লবী বুঝল সুস্মিতার সঙ্গে বাইরে যাওয়ার ঘটনাটা নিয়ে প্রলয় কথা বলছে। মাথা নিচু করে ফাইলগুলো নিয়ে এগিয়ে যাওয়ার সময় পেছন থেকে প্রলয় বলল, চাকরিটা কিন্তু কষ্ট করেই পেয়েছিলে, আর এই মার্কেটে হঠাৎ করে চাকরি চলে গেলে পরের কোম্পানিতে জয়েন করার জন্য রেফারেল লেটার কিন্তু আমি দেব না পল্লবী, এটা যেন মাথায় থাকে। আগুন জ্বলা চোখে কেবিনের দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল মেয়েটা। সুস্মিতা বাইরে অপেক্ষা করছিল। পল্লবী বেরিয়ে যেতেই সুস্মিতা কেবিনে ঢুকল। প্রলয় ওর দিকে একবার তাকিয়ে কম্পিউটারে কাজ করতে থাকি। রাত 9টা বাজে। কেবিনের লাইটগুলো আস্তে আস্তে সব নিভে যাচ্ছে। একমাত্র প্রলয়ের কেবিনেই লাইটটা জ্বলছে। পল্লবীর একটা ছোট্ট মেসেজ এসেছে সুস্মিতার মোবাইলে। আমার টেবিলের উপর একটা পেন্ডেন্ট আছে, আজকে যেখানেই যাবি ওইটা পরে যাবি। বাথরুম যাওয়ার অছিলায় পল্লবীর টেবিল থেকে পেন্ডেন্টটা তুলে নিয়ে গলায় পরে নিল। পেন্ডেন্টের মধ্যে ছোট্ট একটা ক্যামেরা লাগানো। পল্লবী সারা রাত চোখের পাতা 1 মিনিটের জন্য বন্ধ করতে পারেনি। পরদিন সকালে যখন অফিসে এসে দেখল বসের কেবিন খালি, প্রলয়, তন্ময় আর শুভেন্দু কেউই অফিসে আসেনি। ওদিকে সুস্মিতার ফোন বন্ধ। ডকুমেন্ট ঘেঁটে বাড়ির ঠিকানাটা জোগাড় করে অফিস থেকে বেরিয়ে পড়ল সুস্মিতার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির বাইরে একটা বড় তালা ঝুলছে। সেটা দেখে অবাক হয়ে যায় পল্লবী। আশেপাশের লোককে জিজ্ঞাসা করে জানতে পারে আজ ভোর রাতেই ওরা কোথাও চলে গেছে। তারপর দিন 10 একেবারেই স্বাভাবিকভাবে কেটে গেছে। সুস্মিতা অফিসে আসেনি। ওর রেজিগনেশন লেটার মেলে এসে গিয়েছিল। প্রলয়, তন্ময় আর শুভেন্দু 3 জনই অফিসের কাজে কোথাও বাইরে গিয়েছিল। দিন 10 পরে তারাও ফিরে আসে। একেবারে স্বাভাবিক অফিসের পরিবেশ। কিন্তু একটা অস্বস্তি পল্লবীকে কিছুতেই স্বস্তি দিচ্ছিল না। যে পেন্ডেন্টটা সুস্মিতাকে দিয়েছিল সেটা যদি অন্তত একবার পাওয়া যেত, তাহলে বোঝা যেত মেয়েটার সঙ্গে ঠিক কি হয়েছে। পরদিন সকালে বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। লোকাল থানার একজন অফিসার পল্লবীর চেনা জানা। তাকে দিয়ে সুস্মিতার মোবাইলের লাস্ট লোকেশনের খোঁজ পেয়েই পল্লবীর মাথা ঘুরে যায়। ডায়মন্ড হারবারে একটা হোটেলে মোবাইলটা 5 দিন আগে বন্ধ হয়ে গেছে। তার মানে ওইখানে কোথাও সুস্মিতা রয়েছে। বহু কষ্টে হোটেলের ঠিকানাটা জোগাড় করল পল্লবী। গিয়ে দেখল 5 দিন আগে ওই হোটেলে সুস্মিতা বা প্রলয় নামে কোনো বুকিং নেই। অথচ এখানে সুস্মিতার ফোনটা সুইচ অফ হয়েছিল। ব্যর্থ হয়ে ফিরে আসে পল্লবী। মনটা যেন ভেঙে যাচ্ছিল। মেয়েটার সঙ্গে কি যে হলো ও জানতেই পারল না। এদিকে বহাল তবিয়াতে প্রলয় রয়েছে। এই অফিসে কাজ করতে পল্লবীর ইচ্ছা করে না। প্রলয়কে দেখলে ওর গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু উপায় নেই, আজকালকার বাজারে চাকরি পাওয়া তো এত সস্তা নয়। সেদিন নিজের ডেস্কে বসে সুস্মিতার কথাই ভাবছিল। মেয়েটা অফিসে আসে না প্রায় 1 মাস হয়ে গেল। কেউ ওর নামটুকুও উচ্চারণ করে না। মেয়েটার ফাইল ফোল্ডারগুলো ওদের কম্পিউটার সিস্টেম থেকে কেউ যেন সবার চোখের অগোচরে সরিয়ে দিয়েছে, যেন কোনোদিন মেয়েটাই অফিসে জয়েন পর্যন্ত করেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিল। কিছুদিন পর পল্লবীর ইন্সপেক্টর বন্ধু অনিমেষ ফোন করে জানায়, মাসখানেক আগে ডায়মন্ড হারবারের এক নির্জন স্টেশনে 2 জন একসাথে রেলে কাটা পড়ে মারা যায়। 2 জনই মহিলা। এদের শরীরের অবস্থা এমন ভয়ানক ছিল যে মুখ দেখে বোঝার উপায় নেই। তবে একজনের বয়স বছর 25 আর একজন 60। খবর পেয়ে পল্লবী দৌড়ল। অনেক খোঁজ খবর করেও তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি পল্লবীও যে বলবে এটা ওর বন্ধু সুস্মিতা এবং তার মা, সেরকম কোনো প্রমাণও তার কাছে নেই। লাশগুলোর মুখগুলো এতটাই বিকৃত করে দেওয়া হয়েছে যে আসল চেহারাও বের করা অসম্ভব। পুলিশ সামান্য খোঁজ করে ফাইল টেবিলের নিচে জমা করে দিয়েছে। শ্মশানে জ্বলন্ত চিতা দুটোর কাছে একভাবে দাঁড়িয়েছিল পল্লবী। পোড়া চামড়া আর গলিত মাংসের গন্ধে দম আটকে আসছিল পল্লবীর। চোখ দুটো একেবারে খটখটে শুকনো, এতটুকু জল নেই। বড় অসহায় লাগে। মানুষ দুটো কিভাবে নিঃশব্দে চলে গেল, অথচ তাদের সঙ্গে হয়ে যাওয়া অসম্মান, অবমাননার প্রতিকার কেউ করতে পারবে না। শ্মশানের কাছে বড় গাছটার গোড়ায় চুপ করে বসেছিল পল্লবী। গাছের গোড়ায় বসে থাকতে থাকতে
চোখ লেগে আসে। অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ। এমন সময় পল্লবীর মনে হলো কেউ যেন তার পাশে এসে বসেছে। আশপাশ তাকিয়ে দেখল ঘন কুয়াশা ঘিরে রেখেছে। চামড়ার পোড়া গন্ধটা এখন আর নাকে আসছে না। উঠতে যাবে তখনই দেখে ওর পাশে কিছু একটা পড়ে রয়েছে। অন্ধকারে ভালোভাবে বোঝা না গেলেও সেটাকে হাতে তুলে নিয়ে বুঝতে পারল সুস্মিতার সেই পেন্ডেন্টটা। সেটা দেখি সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এটাকে এত দিন ধরে খুঁজে গেছে, কিন্তু এটা ওর পাশে কে রেখে দিয়ে গেল সেটা বুঝতে পারল না। পেন্ডেন্টটা হাতে শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, এতদিন পর প্রমাণ পাওয়া গেছে। এটা গিয়ে এখন অনিমেষকে দিলেই খুনিরা যথাযোগ্য শাস্তি পাবে। পল্লবী দ্রুত পায়ে শ্মশান থেকে বেরিয়ে আসে, এগোতে থাকে, কিন্তু খেয়াল করল না দুজোড়া চোখ ওর দিকে একভাবে তাকিয়ে আছে। গঙ্গার উপর থেকে একটা ঠান্ডা বাতাস শোঁ শোঁ শব্দ করে মিলিয়ে গেল। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিল। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে দেখল মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। মোবাইলটা খুলতেই সারা শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। একটা মেয়ে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। 3 জন মুখোশ পরা পুরুষ তার শরীরের উপর ঝুঁকে পড়ে রয়েছে। ভিডিওটা দেখেই পল্লবীর সারা শরীর কেঁপে ওঠে। মেয়েটার মুখটা তার খুব পরিচিত, তার নিজের ছবি। তার এরকম ছবি কে তুলল? এসব ভাবনার মাঝে আবার একটা মেসেজ আসে। তুমি ক্যামেরা পাঠিয়েছিলে, আমি ভিডিও পাঠালাম, পছন্দ হয়েছে? সবটা পল্লবীর চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। সুস্মিতাকে সেই ক্যামেরা লাগানো পেন্ডেন্ট দিয়েছিল, সেটা ওরা জেনে গেছে। আবার টুং করে মেসেজ ঢুকলো, পুরো ভিডিও দেখার জন্য অপেক্ষা করো, ইন্টারনেটে কিছুক্ষণের মধ্যেই সমস্ত ছবি ছাড়া হবে। পল্লবী দেখল মেসেজগুলো দেখার পরেই ডিলিট হয়ে যাচ্ছে। পল্লবীর সারা শরীর থরথর করে কেঁপে উঠল। তাড়াতাড়ি করে পেন্ডেন্ট ব্যাগ থেকে বের করে ল্যাপটপ অন করতে দেখল 3টে মুখোশধারী লোক ওর মতো দেখতে মেয়েটার শরীরের উপর বিশ্রী ইঙ্গিত করে যাচ্ছে। মেয়েটা ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে। মুখোশধারী লোকগুলোর কোনো ভ্রুক্ষেপ নেই। পেন্ডেন্ট হাতে নিয়েই বসে থাকে পল্লবী। এখন কি করব? অনিমেষকে সবকিছু জানাবো? এটা তো সাইবার ক্রাইমে জানানোর মতোই বিষয়। কিন্তু যদি ওরা সবকিছু ইন্টারনেটে ছেড়ে দেয়, ছবিটা তো মর্ফ করা, কিন্তু সেটা সবাই বুঝবে। আর মাস 3 পরেই পল্লবীর বিয়ে ঠিক হয়েছে। বহু বাধা বিপত্তি কাটিয়ে ওর প্রিয় মানুষের সাথে বাড়ির লোক বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। এখন যদি এই ঘটনাটা জানাজানি হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। হাঁটুর মধ্যে মাথা নিচু করে বসে থাকে পল্লবী। এরপর মাসখানেক কেটে গেছে। পল্লবী বাড়ি থেকে কোথাও যেন চলে গেছে। পুলিশ অনেক খোঁজ খবর করেও পল্লবীর কোনো খোঁজ পায়নি। ডায়মন্ড হারবারের একটা হোটেল থেকে সে যেন কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে পল্লবী অনেক রাতে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে হোটেল থেকে। হোটেলের সামনে তারপরে তার ফোন বন্ধ হয়ে যায়। তারপর সে যে কোথায় গেছে কেউ জানতে পারেনি। কথাগুলো মনে পড়তেই প্রলয়ের মুখে একটা ব্যাঙের হাসি খেলে যায়। দূরের জঙ্গল থেকে একটা রাত চড়া পাখির বিকট আর্তনাদ ভেসে আসে। 3 জনেরই চোখে ঘুম নেমে এসেছিল। শব্দটা শুনেই তাড়াতাড়ি নৌকার খোলের ওপর উঠে বসল। চাঁদের মুখে আবার মেঘের আস্তরণ জমেছে। জলটা এখন একদম স্থির। চারপাশে একেবারে কাজল কালো অন্ধকার ঢেকে আছে। নৌকার ওপাশে আব্দুলকে দেখতেই পাওয়া যাচ্ছে না। তন্ময় গলা তুলে বলল, চাচা, একেবারে চুপ করে গেলে যে। আব্দুল কোনো উত্তর দিল না। প্রলয় আর তন্ময় মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে দাঁড়িয়ে থাকা নৌকার শেষ প্রান্তে আলো ফেলল। আলোটা মাঝ পথেই যেন থেমে গেছে, কিছুই চোখে পড়ল না। ওরা উঠে দাঁড়াতেই নৌকা দুলে উঠল। হামাগুড়ি দেওয়ার মতো এগিয়ে যায় আব্দুলের দিকে। এদিকে জলের ভিতর নিঃশব্দে কেউ সাঁতরে শুভেন্দুর মাথার পাশে এসে দাঁড়ালো। নেশার চোখে ভালো দেখতে না পেলেও ভেসে ওঠা শরীরের সাদা মণি আর বিরাট হাঁ মুখ দেখে
শুভেন্দুর গলার স্বর বন্ধ হয়ে যায়। তুমি? অস্ফুট শব্দটা বেরোতে পারল না। দুটো শক্ত হাত ওর মাথাটা জলের মধ্যে চেপে ধরল। একটু বাতাসের জন্য ছটফট করতে থাকা সে দেখল মানুষের শরীর থরে থরে জলের নিচে শোয়ানো। কোনো কোনো শরীর সেই অবস্থায় জলের উপর ভেসে উঠছে, তারপর মুখ হাঁ করছে কিছু খাওয়ার জন্যে। সেই মুখের হাঁ এত বড় যে একসঙ্গে দুটো মানুষের মাথা ঢুকে যায়। এই রকম একটা শরীর ভেসে এসে শুভেন্দুর মাথাটা চেপে ধরল। ওর পা দুটো নৌকার উপর দাপাদাপি করে থেমে যায়। শুভেন্দু, এভাবে শুয়ে আছিস কেন? তন্ময় প্রশ্ন করল। কোনো উত্তর পেল না। এই প্রলয়, দেখ না, শুভেন্দু কোনো উত্তর দিচ্ছে না। শালা মাল খেয়ে উল্টে গেছে। ওর কথা ছাড় তো। এই মাঝিটা কোথায় গেল? আমি তো এখানে আছি। অন্ধকার থেকে আব্দুল বলে ওঠে। কাঁপা কাঁপা গলায় প্রলয় বলল, তুমি এতক্ষণ ধরে কথা বলছিলে না কেন? আব্দুল অন্ধকার থেকেই বলল, নামাজ পড়ছিলাম। এই রাতে? তন্ময় ওর হাতটা টেনে বলে, আরে অনেকবার পড়তে হয়, আমরা জানি না, তুই চুপ কর, আমার কিছু ভালো লাগছে না। প্রলয় বোতলের তলায় পড়ে থাকা পানীয় গলায় ঢেলে মুখটা বিকৃত করে বলল, শুভেন্দু, পল্লবী এখানে আছে। আমার মনে হচ্ছে ও আশেপাশে আছে। তন্ময় ওর কথায় পাত্তা দিল না। প্রলয় নৌকার খোলের মধ্যে শুয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের গুণকীর্তন করে চলেছে। আকাশের দিকে তাকিয়ে তন্ময় মনে মনে ভাবে, আজকের রাতটা কেমন অদ্ভুত। আব্দুল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তন্ময় প্রশ্ন করল। আব্দুল কাঁপা হাত তুলে একটা ঝুঁকে পড়া গাছের দিকে ইশারা করে বলল, ওই গাছের দিকে তাকায় দেখেন। তন্ময় দেখল একটা শরীর গাছের ডাল থেকে ঝুলে রয়েছে জলের দিকে। এত রাতে গাছের ডালে কে বসে আছে? তন্ময়ের প্রশ্ন মুখে রয়ে যায়। ও দেখল নদীর জলে কেউ সাঁতরে গাছের নিচে ভেসে থাকে। গাছের ডালে থাকা শরীরটা ঝুপ করে লাফিয়ে পড়ল জলে। দুটো শরীর হুটোপুটি খেয়ে জলের গভীরে মিলিয়ে গেল। তন্ময় এত অবাক হয়ে গেছিল যে সে খেয়াল করেনি ওর পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। ওর শরীরটাকে আবার জলের মধ্যে কেউ চেপে ধরল। শুভেন্দুর মতো ওর মাথা কাটা শরীরটা নৌকার খোলে পড়ে থাকে। এত সব ঘটনা ঘটে যাচ্ছে, অথচ প্রলয়ের কোনো হুঁশ নেই। মদের নেশায় সে এখন গুনগুন করে গান ধরেছে। এই চাচা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো। এত তাড়াতাড়ি কিসের বাবু? আর তো মাত্র একজন বাকি আছে। এই, তুমি কি নেশা করে আছো নাকি? এসব কি বলছো? হালকা হালকা বাতাস বইছে অনেকক্ষণ থেকে। আব্দুল এবার অন্ধকার কোণ থেকে বলল, দাদা বাবু, আপনারা যে এত কিছু খেলেন, দিদিমণিকে কিছু দিলেন না তো? দিদিমণি আবার কে? আগের মাঝি কালা আর তুমি কানা। ওই যে ওই ঘাট থেকে যে আপনাদের সঙ্গে উঠল, ওই তো আপনার পাশেই বসে আছে। মাঝির কথাটা শুনে প্রলয় পড়িমড়ি করে উঠে বসল। উঠতে গিয়ে মাথাটা কেমন যেন চক্কর কেটে উঠল। অন্ধকারে আশেপাশে তাকিয়ে চিৎকার করে বলল, আমাদের ভয় দেখাচ্ছ? কোথায় দিদিমণি? আমাদের সঙ্গে কোনো মেয়ে আসেনি। অন্ধকার থেকে আব্দুল একটা বিশ্রী হাসি দিয়ে বলল, কেন ঝুট বলছেন? ওই তো দিদিমণি আপনাদের পাশেই বসে আছে। প্রলয়ের সারা শরীর ঘামতে শুরু করেছে। শুভেন্দুকে ডাকতে গিয়ে দেখে নৌকার খোলের উপর শুভেন্দু আর তন্ময় বসে আছে। পড়িমড়ি করে সেদিকে ছুটে গিয়ে দেখল ওর দুই বন্ধু অন্ধকারে বসে আছে, কিন্তু ওদের কাঁধের উপর ওদের মাথা দুটো নেই। এসব কি? শুভেন্দু, তন্ময়। প্রলয় দু হাতে মুখ ঢেকে নিল।
জলের ভিতর থেকে দুটো সাদা হাত ওদের শরীর দুটো টেনে নিয়ে জলের গভীরে মিলিয়ে যায়। কার কথা বলছেন দাদা বাবু? প্রলয় চোখ খুলে দেখল ওর সামনে কেউ নেই। রাগে সারা শরীর জ্বলে উঠল। এই ছোট লোক, তুই রাত্রিবেলা আমার সাথে ইয়ার্কি মারতে বসেছিস? আমার বন্ধুদের সঙ্গে কি করেছিস বল? কোথায় গেল ওরা? আমি তো আগেই বলেছিলাম, খিদে পেলে ওরা নিয়ে যাবে। আমার কাজ শেষ, আমি আসি। কথা শেষ করেই জলে ঝুপ শব্দ করে ঝাঁপ দিল। প্রলয় এত অবাক হয়ে গেছে যে ওর মুখ থেকে কথা সরছে না। ও দেখল নৌকাটা দ্রুত বেগে অন্ধকারের দিকে ছুটে চলেছে। প্রলয় নৌকার শক্ত কাঠ ধরে বসে চিৎকার করতে থাকে, বাঁচাও, কে আছো, বাঁচাও! জলের নিচ থেকে আব্দুলের খ্যাঁক খ্যাঁকে হাসির শব্দ ভেসে আসে। খানিকটা দূরে গিয়ে নৌকাটা দাঁড়িয়ে পড়ল। একটা ঝুপসি গাছ নদীর ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। অন্ধকারটা গাছের গোড়াটায় অনেক বেশি গভীর। সেইখানে চোখ পড়তেই প্রলয়ের সারা শরীর যেন কেমন শক্ত হয়ে গেল। নদীর ভেতর সাঁতরে এসে তন্ময় আর শুভেন্দুর মাথা কাটা শরীর দুটোকে গাছের গোড়ায় ছুঁড়ে ফেলে দিল। অন্ধকারেও প্রলয় দেখল ওদের দুটো শরীর অল্প অল্প দুলছে। প্রলয় এবার আব্দুলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, চাচা, চাচা আমায় বাঁচাও! যত টাকা লাগে আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো, আমায় বাঁচাও চাচা, আমায় বাঁচাও! আব্দুল নদীর জলে সাঁতরে যাচ্ছে আর বিকট শব্দে হেসে উঠছে মাঝে মাঝে। প্রলয় নৌকায় একা। জলের মধ্যে অল্প অল্প ঘূর্ণি উঠেছে। সেই ঘূর্ণির মধ্যে একটা মুখ ভেসে আসে। সেদিকে ভালো করে লক্ষ্য করে দেখল সুস্মিতার থেঁতলে যাওয়া মুখটা ভেসে উঠে মিলিয়ে গেল। চাঁদের আলোটা এখন স্পষ্ট, চারিদিক ভালোভাবে দেখা যাচ্ছে। জলের ভেতর থেকে তন্ময় আর শুভেন্দুর কাটা মাথা দুটো ভেসে উঠেছে। উল্টো দিকের গাছের নিচে বসে দুই বন্ধুর শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। প্রলয় পিছুতে পিছুতে একটা ঠান্ডা শরীরের সঙ্গে ধাক্কা লাগে। প্রলয়ের পেছনের অন্ধকারটা এখন যেন ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে আসছে। নৌকার কোণে গুটি সুটি মেরে একটা মেয়ে বসে আছে। ওর পরনের পোশাক তার বহু দিনের চেনা। মাথার চুলটা মুখের ওপর এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মুখটা স্পষ্ট বোঝা যায় না। প্রলয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পল্লবী, তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে তাকায়। ওর হাত পা বাঁধা, গলায় একটা দড়ি শক্ত হয়ে গেঁথে আছে। চোখের কোটর শূন্য। দড়ির এক প্রান্ত এগিয়ে এলো প্রলয়ের দিকে। সে নিজের জায়গা থেকে আর নড়তে পারছে না। আব্দুল, আব্দুল, আব্দুল বাঁচাও! আমি তো তোমায় বিশ্বাস করে। বিশ্বাস? আপনাদের মতন মানুষদের বিশ্বাস করব? আপনি ভুলে যাচ্ছেন এই হাওরে আমার বাস। এখানেই থাকি। নদীর বুকের ভেতরে সব কান্নার শব্দ আমার চেনা। তাই তো মাঝে মাঝে তোমাদের মতন কীট দেখলে নদীর ওপর উঠে তোমাদের টেনে নিয়ে আসি। আজকে রাতের মতো খাবারের জোগাড় হয়ে গেছে। আপনার ওই বন্ধুদের দিয়েই আজকে রাত্রে আমাদের ভোজ হয়ে যাবে। প্রলয় হাত জোড় করে হাউ মাউ করে কেঁদে ওঠে। আমার সঙ্গে এরকম মজা করো না, আমি আর পারছি না, আমি আর পারছি না। তোমার যা চাই বলো, আমি সব দেবো, আমি সব দেবো। আমি আর পারছি না, আমি আর পারছি না। তুমি আর কিছুই দিতে পারবে না বাবু। ওই যে নৌকার উপর সে বসে আছে, তারও আজ রাত্রে খিদে পেয়েছে। আগেই তো বলেছিলাম এই গ্রাম ভালো নয়। বন্যার জলে
কত মানুষ ভেসে গেছে, কত খিদে, কত কষ্ট নিয়ে তারা এই নদীর জলের নিচে শুয়ে আসে। মরা জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে নৌকার চারপাশে। জলের ভিতর থেকে সুস্মিতা, শুভেন্দু আর তন্ময়ের কাটা মাথাগুলো নৌকার আশেপাশে চক্রাকারে ঘুরতে থাকে। প্রলয় ভয়ার্ত চোখে দেখল পল্লবীর দেহটা জলে ঝুপ করে পড়ে গেল, আর সেই টানে ওর শরীরটা জলে পড়ে যায়। কতগুলো সরু সরু হাত প্রলয়ের হাত পা চারিদিক থেকে টেনে ধরল। তারপর তারা একে অপরের বিপরীতে সাঁতরাতে লাগলো। খেলনা পুতুলের মতো প্রলয়ের শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। পাপির রক্ত মিশে যায় হাওরের জলে। মাছগুলো ছুটে আসে সেই ছিন্ন ভিন্ন শরীরের দিকে। চোখ খুবলে নিয়ে একটা মাছ জলের ওপর ভেসে উঠল। দূর থেকে একটা হলদে আলো বুকে নিয়ে একটা নৌকা ভেসে আসে হাওরের দিকে। মরা জ্যোৎস্নার আলোয় ফাঁকা নৌকো দেখে রহমানের ঠোঁটে হাসি খেলে যায়। জলের দিকে তাকায়, জলের রং কালচে লাল। ভেসে ওঠা মাছগুলো জাল ফেলে তুলে নিল। সবকটার পেটে মানুষের চোখ আছে। সেই চোখগুলো ভালো মাছের চার হবে। মাছের পেট কেটে বয়ামে তুলে রাখলো চোখগুলো। লগি ঠেলে এগিয়ে যায় রহমান। হাওরের বুকে বাতাস ঘূর্ণির মতো পাক খেয়ে মিলিয়ে যায়। দূরের জঙ্গলের ভেতর থেকে কে যেন খলখল করে হেসে উঠল। রহমান এক মনে লগি ঠেলে। আবার 1 মাস পর আব্দুল বেরিয়ে আসবে হাওরের জল থেকে। আবার আকাশে মরা জ্যোৎস্না উঠবে। হাওরের বাতাসে শোনা যাবে কারোর খলখলে হাসি। তখনই আবার মরা জ্যোৎস্নার আলোয় শিকারে বেরোবে রহমান। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকুন আর শুনতে থাকুন হরেক রকম গল্প 2.0।